দুই মামা মিলে বিজেপিকে চালাচ্ছেন, এক মামা গুয়াহাটিতে বসেন, এক মামা লক্ষ্মীপুরে বসেন। আপনাকে অনেকে আবেগিক হয়ে বরাকের সিএম বলে বলেন, বরাকের কোনো ডেভেলপমেন্টের উদাহরণ উঠে আসলো না। মহিলা ক্যান্ডিডেট নিয়ে অনেকে বলছেন অরুণোদয় দিয়ে মহিলা ভোট অলরেডি এসে গেছে, তাই আর ক্যান্ডিডেট দিয়ে ভোট আনতে হবে না। প্রথম প্রধানমন্ত্রী ভারতের জওহরলাল নেহরুর একটা স্ট্যাচুকে জেসিবি দিয়ে একটু ড্যামেজ করা হয়। আবার নির্বাচিত হয়ে আসলে তিনটি টপ কাজ যেটা আপনার ডায়েরিতে আপনি লিখে রেখেছেন, ওটা কি? অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ক্যাম্পেইনিং এর মধ্যে জনসাধারণের মধ্যে ক্যাম্পেইনিং শুরু হয়েছে, কি মনে হচ্ছে এবার আপনার সমষ্টিতে? আমি গত 5 বছর এখানে বিধায়ক ছিলাম। পার্টি আবার আমাকে এখানে মনোনয়ন দিয়েছে। মানুষের মনে অনেক উৎসাহ আমরা লক্ষ্য করতে পেরেছি, মানুষের ইচ্ছা যে আবার ভারতীয় জনতা পার্টি যাতে আসে। এবং আমার এই বিধানসভাতে মানুষের একতরফাভাবে সিদ্ধান্ত যে বিজেপি এখান থেকে নির্বাচিত হোক এবং আবার আসামে ভারতীয় জনতা পার্টি যাতে সরকার গঠন করতে পারে। এই যে নিশ্চয়তা, মানে কনফিডেন্স যেটা আছে এই সমষ্টিতে, অনেক সময় এটা কমপ্লিসেন্সিতে চেঞ্জ হয়ে যায়, মনে ওভার কনফিডেন্স এসে যায় ক্যান্ডিডেটের। আপনি কিভাবে এনশিওর করছেন যে ক্যাম্পেইনে ফোকাস থাকে, আপনার মার্জিন আগের বার থেকেও বেশি হয়? দেখুন, গত 5 বছর আমি যখন বিধায়ক ছিলাম, এখানকার মানুষের সঙ্গে থেকে মানুষের প্রত্যেকটা ক্ষণে কাজ করেছি। বিগত 5 বছরে অনেকগুলো কাজ আমরা করেছি, অনেক কাজ এখন করার বাকিও আছে। কিন্তু একটা কথা আপনাকে বলি, বিগত 5 বছরে কংগ্রেস বা বিরোধীরা এখানকার কোনো বিষয় যে খারাপ হয়েছে বা কোনো লক্ষ্মীপুরের কোনো বিষয় নিয়ে কোনোদিন কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, কোনো জনসমর্থন কোনোদিন পাননি। যে কোনো কাজে দুর্নীতি হয়েছে, এই কাজ হওয়ার প্রয়োজন, এই কাজ হচ্ছে না, এরকম কিছু হয়নি। আমরা যাই কাজ করেছি মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা কাজ করার চেষ্টা করেছি। এবং যার জন্যই এবার আপনি দেখেছেন যে লক্ষ্মীপুর বিধানসভাতে আমরা 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছি। এই 3 জনের মধ্যে লক্ষ্মীপুরের ভোটার আজকের দিনে 1,77,209 জন ভোটার। এই 1,77,209 জন ভোটারের মধ্য থেকে কিন্তু আমি একলা প্রার্থী, বাকি যারা 2 জন বাইরে থেকে এসেছেন। লক্ষ্মীপুরের কোনো মানুষ বিজেপির বিরুদ্ধে বা এই নির্বাচনে আমার বিরুদ্ধে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। কংগ্রেস প্রার্থী উনি সোনাই থেকে এসেছেন, একজন নির্দল প্রার্থী আছেন উনি বরখলা বিধানসভা থেকে এসেছেন। এবং বিগত দিনে নির্বাচন শুরু হওয়ার প্রাককালে আমরা প্রত্যেকটা জিপিতে গিয়ে গিয়ে বিজয় সংকল্প সভাও করেছি। আর এটাতে এক একটা পঞ্চায়েতে আমরা 3,000, 2,500, 3,500 মানুষের উপস্থিতি হয়েছে। এই জন্য এই বিশ্বাস আছে, আত্মবিশ্বাস নেই, অতিরিক্ত আত্মবিশ্বাস নেই, কিন্তু লক্ষ্মীপুরের মানুষের বিশ্বাস যে কাছে যে এবার গতবার থেকে ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি এখান থেকে নির্বাচিত হবে। এই যে আপনি বললেন বিরোধী ক্যান্ডিডেটের ব্যাপারে, যিনি আপনার এগেনস্টে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, ওনার নাম অনেকটা এই যে ফেক ডক্টর স্ক্যামেও এসেছিল, কিন্তু আমরা দেখলাম কোনো অ্যারেস্ট হলো না। কংগ্রেস যে এমন একটা ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটচার দিল, এটা নিয়ে আপনি কি বলেন? দেখুন, গত কিছুদিন থেকে যখন ফেক ডাক্তার, ভুয়া ডাক্তার গ্রেফতারের শুরু হয়েছিল, তখন আমরা জানি যে এখানকার যিনি কংগ্রেসের প্রার্থী ওনার বিরুদ্ধেও এফআইআর হয়েছে। উনিও এই মানে এই স্ক্যামের সঙ্গে বা এই চক্রান্তর সঙ্গে উনিও জড়িত আছেন। এবং শুধু জড়িত নয়, বিভিন্ন ডক্টরকে ভুয়া সার্টিফিকেট দেওয়ার কেসে উনি ওনার উপর আরোপ আছে। এই জন্য আর আরেকটা বিষয়টাও যে লক্ষ্মীপুরের কোনো মানুষের সঙ্গে ওনার কোনো পরিচয় নেই। এখানে যে কোনোদিন সংগঠন করেছেন বা এরকম করেছেন, এরকম কোনো সংগঠন, এরকম প্রত্যেক ভাষাভাষী মানুষের কাছে অপরিচিত এক ব্যক্তিকে কংগ্রেস এখানে প্রার্থী দিয়েছে। এবং আর এটাও সত্যি যে কংগ্রেসের আজকের দিনে কোনো সংগঠনও লক্ষ্মীপুরে নেই। আপনারা জানেন যে 4 জন ব্যক্তি কংগ্রেসের টিকিট চেয়েছিলেন, এর মধ্যে 2 জন ব্যক্তি কয়েকদিন আগে বিজেপিতে যোগদান করেছেন। কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট উনিও যোগদান করেছেন। আজকেও আমি পার্টি অফিসে যাব, এখানে কিছু মানুষ আবেদন জানিয়েছেন যারা বিজেপিতে যোগদান করতে চান। এই জন্য এই বিধানসভাতে আজকের দিনে আমরা বলতে পারি যে মানুষ মোদিজির সঙ্গে আছেন, মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে আছেন এবং বিজেপির উপরে মানুষের আস্থা আছে। নির্বাচনে এটা পুরো প্রতিফলিত হবে। নির্বাচনের ফলাফল অলমোস্ট নিশ্চিত, কিন্তু সবার ইলেকশন আসলে একটা উৎসাহ থাকে স্টার ক্যাম্পেইনার কে আসবে। তো আপনার সমষ্টিতে কেউ আসছেন স্টার ক্যাম্পেইনার? আমরা মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বরাক উপত্যকার জন্য 1 দিন উনি দিয়েছেন। তো আমরা ঠিক করেছি যে যেহেতু মুখ্যমন্ত্রী মহাশয় আসবেন,
আমরা গতবারের যারা বিধায়ক ছিলাম এর মধ্যে থেকে 3 জন আমরা এবার আবার প্রার্থী হয়েছি। আমি পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণনগরে বিজয় মালাকার। আমরা বলেছি যে আগে নতুন যেখানে প্রার্থী হয়েছে তাদের এখানে মুখ্যমন্ত্রী মহাশয়ের সভা হোক, আর এরপরে যদি সময় থাকে তো আমাদের সমষ্টিতে আসবেন। কিন্তু এছাড়া গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি উনি শিলচর উধারবন মিলিয়ে একটা সভায় আসবেন, পাথারকান্দিতে একটা সভাতে উনি উপস্থিত থাকবেন। জেপি নাড্ডাজি ওনারও 2টা বিধানসভাতে কার্যক্রম আছে, আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজিরও কার্যক্রম আছে, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়ের আছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও আগামী 28 তারিখ শিলচরে উনি একটা সভা করবেন, ডক্টর মানিক সাহা মহাশয়। তো প্রত্যেকটা বিধানসভাতে এক একটা প্ল্যান হয়েছে। এখন কে কোন বিধানসভাতে আসেন পুরো ফাইনাল হয়নি। আমরা চাই যে নির্বাচন ফলাফল হোক বা যাই হোক, কেউ না কেউ আসলে মানুষের মধ্যে উৎসাহ যেটা উৎসাহটা আরও বৃদ্ধি হবে। আপনি কাছাড় বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, লক্ষ্মীপুর ছাড়া আর কোন একটা কনস্টিটিউয়েন্সি আছে যেটাতে আপনি খুব তীক্ষ্ণ নজর রেখেছেন? মুখ্যমন্ত্রী মহাশয় আমাকে সব বিধানসভাগুলাই দেখার কথা বলেছে, আমি দেখছিও। গতকালকেও আমরা বরখলা বিধানসভা নিয়ে আমরা বসে আলোচনা, এর আগের দিনও বরখলা উধারবন এগুলো নিয়ে বসেছি। আগামীকালকে বরখলা আবার সুনাইতেও আমি যাব। তো প্রত্যেকটা বিধানসভাতে আমাদের যেহেতু দলের প্রার্থীরা আছেন, সংগঠনে যাতে সবাই কাজে লাগতে পারেন, যাতে সুন্দর ব্যবস্থায় আমরা নির্বাচন জিততে পারি, সেই কাজগুলো আমরা করছি। এবং আজকের দিনে যে পরিবেশ আছে, আমি আপনাকে এটা বলতে পারি যে কাছাড়ে 6টা তো নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি জিতবে, এটাতে কোনো সন্দেহ নেই। সুনাই আসনেও আজকের দিনে আমরা বলতে পারি, আজকের দিনে যে স্থিতি আছে, এজিপি এগিয়ে আছে। এখন আগামী 10-12 দিন নির্বাচন আছে, সেই নির্বাচনে আমি আশা করি এই আজকের যে ট্রেন্ড এটা যদি মেনটেন থাকে তো 6টি বিজেপি একটা এজিপি জিতাটা মোটামুটি নিশ্চিত। এই যে কিছু বিজেপিতে প্রাক্তন বিজেপি যারা ছিলেন, যারা টিকেটের জন্য আশাবাদী ছিলেন, পাননি, ওরা দেখছি অনেকজন বলেছেন 2 মামা মিলে বিজেপিকে চালাচ্ছেন, এক মামা গুয়াহাটিতে বসেন, এক মামা লক্ষ্মীপুরে বসেন। তো এই সমস্ত যে ফ্যাকশনটা আছে ওটাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? দেখুন, যেদিন মনোনয়ন ঘোষণা হয়েছিল সেই মনোনয়নের দিন আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ জগতে, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যেভাবে নিউজগুলো এসেছিল যে বিজেপির এখানে কোনো সম্ভাবনাই নেই। কাটিগড়ার কথা, উধারবন্দের কথা, বিভিন্ন জায়গায়, ধলাইতেও আপনারা জানেন যে আজকের দিনে আমাদের যারা 3 জন এমএলএ ছিলেন, এই যারা আগে বিধায়ক ছিলেন, তারা সবাই কাজে লেগেছেন। কোনো বিধানসভাতে এরকম নেই যে মানে আমরা সব কার্যকর্তারা বেরিয়ে গেছি, এরকম নেই। বরখলাতে অমলেন্দু দাস মহাশয় মনোনয়নপত্র জমা দিয়েছে, ওনার সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি, আশা করছি উনিও বিজেপিকে জয় করার লক্ষ্যে উনিও সামিল হবেন। উধারবন্দেও মিঠুননাথ উনি দলের মনোনয়ন জমা দিয়েছেন, আমরা চেষ্টা করছি ওনার সঙ্গেও আলাপ আলোচনা করে যাতে ইউনাইটেডলি বিজেপি এই নির্বাচনে আমরা সবাই যুক্ত হই। এবং আমাদের লক্ষ্য হলো যে বরাক উপত্যকায় আমরা 91-এ যে রেকর্ড আমরা করেছিলাম, 91 থেকে ভালো ফলাফল যাতে আমরা এবার বিজেপি এবং এনডিএর জন্য করতে পারি। টিকিট না পাওয়ার দুঃখ থাকতে পারে, অনেকের দুঃখ থাকে, অনেকের হতাশা হয়, কিন্তু অনেকেই দুঃখ হতাশা কাটিয়ে এসেছেন। 2-1 জনের মনের মধ্যে এখনও দুঃখ আছে, আমরা আশা করছি সেগুলোকে আমরা সমাধান করতে পারবো। নিশ্চয়ই। আরেকটা কথা, আমি যখন আপনার বাড়িতে আসলাম দেখলাম অনেকটা কথা মতোই কাজ বলে বিজেপির ক্যাম্পেইনিং চলছে, অনেক বিলবোর্ড লাগানো আছে, মোরানের রাজপথে যুদ্ধ বিমানের অবতরণ। সত্যি কথা মতোই কাজ বিজেপি করেছে এবং অনেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। কিন্তু এই ক্যাম্পেইনিংও দেখলাম বরাকের কোনো ডেভেলপমেন্টের উদাহরণ উঠে আসলো না। তো সেটা কি একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর যে বরাকের ডেভেলপমেন্টটা সেই পেসে হচ্ছে না যেটা অন্য জায়গায় হচ্ছে? সেটা কিভাবে আপনি অ্যাড্রেস করবেন? দেখুন, আমি আপনাকে একটা বলি, বরাকের কাজগুলা আমরা শুরু করেছি। আজকে আসাম সচিবালয় শিলচরে হয়েছে, আসাম সচিবালয় শিলচর হয়েছে, আগে ছিল মিনি সেক্রেটারিয়েট, মিনি সচিবালয়ের কথা ছিল, এটাকে আসাম সচিবালয় বরাক ভ্যালি করা হয়েছে। মানে সেই গুয়াহাটির যে সচিবালয় আছে সেটা এখানে করার পরিকল্পনার মতো কাজ হয়েছে।
গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মহাশয় যখন এসেছেন 24,000 কোটি টাকার কাজের উনি শিলান্যাস করেছেন এবং এই কাজগুলি যে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য করেছেন এমনও নয়, প্রত্যেকটি কাজের টেন্ডার, ওয়ার্ক অর্ডার ইত্যাদি হয়েছে। শিলচর ফ্লাইওভার টেন্ডার, ওয়ার্ক অর্ডার সব হয়েছে। আমরা আমাদের যে হাই স্পিড এক্সপ্রেসওয়ে এটারও টেন্ডার ইত্যাদি সব হয়েছে। এগ্রিকালচার কলেজ সেটারও টেন্ডার প্রক্রিয়া সব হয়েছে। এই জন্য আজকে নতুন কনভেনশন সেন্টার আমরা নির্মাণ করেছি। আগামী দিনে এখানে আমাদের গ্রিনফিল্ড এয়ারপোর্টের যে প্রক্রিয়া সেটাও প্রায় ইসি ক্লিয়ারেন্স ইত্যাদি হয়ে গেছে। এখানে আমাদের বরাক ভ্যালিতে প্রথমবারের জন্য 4 লেনিং রাস্তার কাজ চলছে। আমাদের নতুন নতুন বিভিন্ন প্রজেক্টের কাজ চলছে। আমি আশা করি যে যেভাবে আপনি বলছেন যে উঠে আসেনি, এটা স্টেট ওয়াইজ ক্যাম্পেইন হয়েছে। কারেক্ট, এটা স্টেট ওয়াইজ ক্যাম্পেইন হয়েছে। আজকে মরানের যুদ্ধ বিমান শিলচরে, মানে মরানের যুদ্ধ বিমানের অ্যাডভার্টাইজমেন্ট যদি শিলচরে আছে, তো শিলচর সচিবালয়ের অ্যাডভার্টাইজমেন্টও মরানে আছে। ওকে, এটা স্টেট ওয়াইজ বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এরকম হয়েছে এবং আপনি দেখেছেন যে প্রত্যেকটি জায়গাতে রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি আমরা নির্মাণ করা হয়েছে। আমার বিধানসভাতে সেভাবে আমরা অনেকগুলা কাজ করেছি। আজকে মানুষ বিজেপি জন্য একতরফাভাবে সিদ্ধান্ত এই জন্যই নিচ্ছেন যে বিজেপি কথা মতো কাজ করতে পেরেছে। আমার বিধানসভাতে হোক, প্রত্যেক বিধানসভাতে আমরা কাজ করেছি যেখানে বিজেপির বিধায়করা বিশেষ করেছিলেন। বাকি জায়গাগুলিতে যারা বিধায়করা তৎপর ছিলেন না অন্য রাজনৈতিক দলের, সেগুলোতে আশানুরূপ কাজ করতে তারা পারেননি। আমি আসতে সময় দেখেছি একটা ইনডোর স্টেডিয়াম গড়ে উঠেছে লক্ষ্মীপুরে। খেলাধুলার দিকে আপনার কি উদ্দেশ্য? আবার যদি আপনি ইলেক্টেড হন, আবার মন্ত্রী হন, আপনি কি চাইবেন একটা ভালো মানের খেলার ইনফ্রাস্ট্রাকচার? আমার এখানে 2টা স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম প্রায় সম্পূর্ণ হয়েছে। একটা আপনার রাস্তায় পেয়েছেন, আর একটা বিন্নাকান্দিতে তৈরি হয়ে প্রায় শেষ হয়েছে। 2টা ইনডোর স্টেডিয়াম আমরা এখানে করতে পেরেছি। আমি প্রত্যেক লক্ষ্মীপুরে খেলাধুলার প্রতি একটা উন্মাদনা একটু বেশি অন্য জায়গার তুলনায়। আর সেই জন্য আমরা প্রত্যেক বছর, আমি গত 2022 থেকে বিধায়ক হওয়ার পর থেকে যে MLA কাপ ফুটবল লক্ষ্মীপুর আমি প্রত্যেকবার আমরা করে থাকি। আর একটাই ক্রাইটেরিয়া আমাদের থাকে যে বাইরের কোনো প্লেয়ারকে আমরা নেব না, এখানে যার বাড়ি এখানে তারা এখানে এইটাতে অংশগ্রহণ করতে পারবেন, তারাই খেলতে পারবে। এবং গত 4 বছরে খুব ভালো সাড়া পেয়েছি। খেলাধুলার প্রতি আকর্ষণ এখানে অনেক বেশি, এই জন্য খেলাধুলাকে আমরা প্রমোট বিগত 5 বছরেও করেছি, আগামী দিনেও করব। সঙ্গে সঙ্গে স্কিল ট্রেনিংয়ের বিষয় হোক, ছেলে মেয়েদেরকে কোচিংয়ের ব্যবস্থা হোক, ইত্যাদি কাজও আমরা বিগত দিনে করেছি এবং এটার ফলাফলও আমরা পেয়েছি। আবার নির্বাচিত হয়ে আসলে 3টি টপ কাজ যেটা আপনার ডায়েরিতে আপনি লিখে রেখেছেন, ওটা কি? 1 নম্বর হলো যে আমাদের এখানে লক্ষ্মীপুরে আরও কিছু রোড ইনফ্রাস্ট্রাকচার করার প্রয়োজন আছে। 111টা রাস্তা আমরা নির্মাণ করেছি। 61টা রাস্তা কাজ হওয়ার পথে আছে। বিন্নাকান্দিতে গত বছর আমার ছিল যে বিন্নাকান্দিতে একটা ডিগ্রি কলেজ আমরা নির্মাণ করব, প্রতিশ্রুতি ছিল, ডিগ্রি কলেজ আমরা নির্মাণ করেছি। এবারে আমার হলো যে রাজাবাজার এলাকাতে একটা নতুন আরও ডিগ্রি কলেজ নির্মাণ করা, নতুন একটা ডিগ্রি কলেজ নির্মাণ করা। সাথে সাথে এখানকার ছেলেমেয়েরা যাতে ITI পলিটেকনিক্যালের দিকে গিয়ে নিজেকে সেই জায়গাতে নিয়ে আসতে পারে, সেটারও একটা আমরা করব। এবং পার্মানেন্টলি আমি 2 বছর করেছি, আরও আমার হলো যে পার্মানেন্টলি আসাম সরকার যে ADREর মাধ্যমে যে রিক্রুটমেন্ট করছেন, আমরা এখানে রিক্রুটমেন্টের ব্যবস্থা, আমরা ADREর আগে কোচিংয়ের ব্যবস্থা করেছি। 12 মাস চলার মতো কোচিংয়ের ব্যবস্থা আমরা করব, যাতে ইউথ যারা আছে, বেকার ছেলেমেয়েরা যারা আছে, তারা যাতে কোচিং নিয়ে শুধু ADRE নয়, এবছর আমার লক্ষ্য হলো যে আমরা APSC UPSCরও কোচিংয়ের সেন্টার আমরা লক্ষ্মীপুরে করব। এবং লক্ষ্মীপুরের বাইরেরও যারা আসতে চান তারাও এখানে আসতে পারেন, কারণ আমাদের এখানে বরাক ভ্যালিতে সেই ইনফ্রাস্ট্রাকচারটা, APSC UPSC সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। আজকের দিনে যেহেতু স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চয়ন হচ্ছে, তো যাদের মধ্যে মেরিট আছে তারা এগিয়ে আসতে পারে এবং তাদের জন্য আমরা
এই কাজটা করতে চাই। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। দুটি লাস্ট প্রশ্ন আমার। একটি হচ্ছে মহিলা ক্যান্ডিডেট নিয়ে, বেটি বাঁচাও বেটি পড়াও, আপনারা সবাই বলে থাকেন মেয়েদেরকে আপলিফ্ট করার জন্য বা মহিলা আপলিফটমেন্টের জন্য, কিন্তু দেখলাম কোনো ক্যান্ডিডেট নেই। অনেকে বলছেন অরুণোদয় দিয়ে মহিলা ভোট অলরেডি এসে গেছে, তাই আর ক্যান্ডিডেট দিয়ে ভোট আনতে হবে না। কিভাবে দেখেন আপনি? দেখুন, এরকম কথা নয় যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা শুধু আমাদের স্লোগান নয়। মহিলাদেরকে সম্মান দেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, স্বাবলম্বী করা আমাদের লক্ষ্য। এরকম কোনো নেই যে প্রত্যেক জেলাতে মহিলা একজনকে দিতে হবে। আমরা আসামে বহু জেলা আছে যেখানে দিইনি, কিন্তু গতবারের তুলনায় এবার মহিলা প্রার্থী বিজেপি বেশি দিয়েছে। স্টেট ওয়াইজ যেহেতু নির্বাচন যখন হয়, আসাম স্টেট অ্যাসেম্বলি ইলেকশন হয়, এই জন্য পুরো জিনিসটা মানে স্টেট ওয়াইজ হয়, এবং গতবারের তুলনায় আমরা বেশি মহিলা দিয়েছি। বরাক ভ্যালিতে যে দিতেই হবে এরকম কোনো নেই, কিন্তু আগের তুলনায় আমরা মহিলাদেরকে বেশি দিয়েছি। মহিলাদেরকে সংগঠনের যে জায়গা দেওয়া সেই জায়গাও আমরা দিয়েছি। এটা বিরোধীদের যদি আমি বলি, আমরা গত বছর প্রার্থী দিয়েছিলাম, এর আগের বড় প্রার্থী দিয়ে, কিন্তু বিরোধীদের তরফ থেকে কোনো প্রার্থীও বরাক উপত্যকাতে দেয়নি। এই জন্য প্রত্যেক পার্টির এটা চিন্তা থাকে যে স্টেট ওয়াইজ আমরা কতজন মহিলাকে দিলাম। আর বিজেপি সরকারের প্রথম সরকার, মোদিজির নেতৃত্বে আপনারা জানেন যে এত বছর যখন পার্লামেন্টে মহিলা বিল আসতো, সেই বিলকে ছিঁড়ে ফেলা হতো, কিন্তু মোদিজি বিশেষ অধিবেশন ডেকে মহিলা যে মানে রিজার্ভেশন যেটা আছে পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে যে রিজার্ভেশন আছে সেটাকে উনি নিয়ে এসেছেন। এবং আমি আশা করি সেটার মাধ্যমে তখন আর থাকবে না, তখন সিটই রিজার্ভ থাকবে, যে এই সিটে আর পুরুষ কেউ দাঁড়াতেই পারবেন না, এই সিটে মহিলাই দাঁড়াবেন, এবং রোটেশনালি সেগুলো চেঞ্জ হবে। তো আমি মনে করি সেটা মহিলা সম্মানের জন্য এটা একটা বহুত বড় পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি সরকার নিয়েছে। আপনি প্রথমেই বলেছিলেন সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথাটা। আমরা দেখলাম আপনার সমষ্টিতে প্রথম প্রধানমন্ত্রী ভারতের জওহরলাল নেহরুর একটা স্ট্যাচুকে জেসিবি দিয়ে একটু ড্যামেজ করা হয়, তা নিয়ে আপনার নামও বিরোধীরা অনেক জড়িয়ে দিয়েছিলেন। আপনি এ ব্যাপারে এখনো কারোর অ্যারেস্টও হয়নি, তো আর আপনার কোনো স্ট্রং মন্তব্য আসেনি? আমি আপনাকে বলছি যে জওহরলাল নেহরু মূর্তি যে ভাঙ্গা হয়েছিল তার পরের দিনে আমরা যখন প্রবুদ্ধ নাগরিকের সভা করেছিলাম, সেই দিনই আমি এই ঘটনার প্রতি নিন্দা জানিয়েছিলাম, এবং এটা রেকর্ডে আছে। এক নম্বর কথা। দু নম্বর কথা, যে মূর্তি ভাঙ্গার ঘটনাকে কোনোদিনই, যে কেউ মূর্তি হোক, কি মূর্তি ঘটনা ভাঙ্গার ঘটনাকে কেউই কোনোদিন সমর্থন করবে না। বিজেপিও কোনোদিন এই সংস্কৃতির আমরা বিরোধিতা করি। আমি সঙ্গে সঙ্গে সেই জায়গার পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন, এখানকার সিডিসি যিনি ছিলেন, ওনাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম যে আপনারা মূর্তিটাকে পুনঃসংস্থাপন সেখানে করুন। দুদিনের মধ্যে সেই মূর্তি সংস্থাপিত হয়েছে। তারপরে যাদের আন্দোলন করার আছে তারা আন্দোলন করেছেন, যাদের দোষারোপ করার আছে দোষারোপ করেছেন। কিন্তু এরপরেও আমি আপনাকে বলছি যে আপনার কাছে যে তথ্য সেটা সঠিক নয়। একজন গ্রেফতারও হয়েছিলেন। হ্যাঁ, আমি যতটুকু জানি প্রায় 10 থেকে 12 দিন উনি জেলে ছিলেন। একজন ব্যক্তি আগে জেসিবি করা হয়েছিল, তারপরে যিনি জেসিবি ড্রাইভার, সেই জেসিবি ড্রাইভারকেও পুলিশ গ্রেপ্তার করেছিল, লক্ষ্মীপুর পুলিশ। এবং যে ব্যবস্থা নেওয়ার বা যেভাবে যে আইনি প্রক্রিয়া যেটা করার, এটা প্রশাসনের কাছে খোলা ছুট ছিল যে প্রশাসন সে ব্যাপারে যাতে যে ব্যবস্থা করতে পারে। কিন্তু অনেকের ছিল যে জওহরলাল নেহরু দেশের প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে উনি কংগ্রেসের নেতা ছিলেন, এখানে বিজেপির বিধায়ক বা মন্ত্রী আছেন, এই জন্য এইটার মাধ্যমে যাতে বিজেপিকে কিছু বদনাম করা যায়, কিন্তু সেটাতে মানুষ কোনো সায় দেয়নি। মানুষ দেখেছেন যে মূর্তি ভাঙ্গার সঙ্গে সঙ্গে মূর্তি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। কিন্তু এটাও আপনাকে আমি বলতে চাই যে মূর্তি যখন পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছিল, তো কংগ্রেসের বন্ধুরা বাধা দিয়েছেন। আচ্ছা, বলেছেন যে না, এখন মূর্তি যত সময় পর্যন্ত এটা বিচার না হয় তত সময় পর্যন্ত এই মূর্তি যাতে না হয়। কিন্তু জিপি প্রেসিডেন্টকে আমি ধন্যবাদ জানাই, পয়লাপুর জিপি প্রেসিডেন্টকে, যে তিনি এগিয়ে এসে বলেছে আমার জিপিতে এই ঘটনা হয়েছে, আমার দায়িত্ব এটাকে আমি আবার যাতে আমি ঠিক করতে পারি। ঠিক। লাস্ট কোয়েশ্চেন, আমরা দেখি যারা নেতারা লোকের সঙ্গে মিলে কাজ করেন ওদেরকে পাবলিক অনেক নাম দেয়, অনারেবল চিফ মিনিস্টারকে মামা বলে ডাকা হয়, আপনাকে অনেকে আবেগিক হয়ে বরাকের সিএম বলে। না না না, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? না না না, আমি 13টা বিধানসভার মধ্যে একটা বিধানসভার বিধায়ক, 18 জনের মধ্যে একজন মন্ত্রী। একটাই বাড়তি দায়িত্ব আছে যে একটা ডিপার্টমেন্ট এখানে আছে যেটার নাম হলো বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। সৌভাগ্যক্রমে সেই ডিপার্টমেন্টের আমি মন্ত্রী, আর মন্ত্রী হিসাবে এই ডিপার্টমেন্টে যে কাজ করতে লাগে
এই কাজটা করি। আমি কৃতজ্ঞ যে মুখ্যমন্ত্রী মহাশয় এই বিভাগ বানানোর সঙ্গে সঙ্গে এই বিভাগের প্রথম মন্ত্রী হিসাবে দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আর আমি চেষ্টা করেছি যে এই বিভাগের মাধ্যমে একটা সবচেয়ে ভালো যে প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যাতে আমরা কাজগুলো করতে পারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিধায়ক যখন ছিলাম তখনও, বিধায়ক থাকার পরে যখন প্রায় 14-15 মাস মন্ত্রী হিসাবে কাজ করেছে, বাকি অন্য কিছু না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ক্যাম্পেইনিং এর মধ্যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ।